সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্মপথে উদ্ধার হই, সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। লালন কন্যা এটা অনেক অনেক বড় একটা দায়িত্ব ভাইয়া। আমি কখনো মনে করি না আমি লালন কন্যা, কারণ ওই যোগ্যতাই আমার নাই, কখনো হবে কি না জানি না। তবে হ্যাঁ, শ্রদ্ধেয় আমার এখন মনে পড়ছে, শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার প্রয়াত, উনি ভালোবেসে নামটা দিয়ে গিয়েছিলেন আমাকে, এবং আমি দেখেছি যে সকল মানুষ একসাথে সেটা গ্রহণ করেছিল। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি এবং ভালোবাসার একটা জায়গা, ভালোবাসার একটা নাম। আমি শুধুমাত্র মানুষের দেয়া ভালোবাসাটা, ভালোবাসার যে নামটা লালন কন্যা, এটাকে ধারণ করে, লালন শাহের গানকে ধারণ করে সেটাকে বয়ে বেড়াতে চাই। এইটাই আমার হচ্ছে একমাত্র কাজ। আমি লালন কন্যা হতে পারলাম কি পারলাম না এইটা আমার মূল লক্ষ্য না। আমার লক্ষ্য হচ্ছে লালন শাহের বাণীকে, লালন শাহের গানকে দেশ থেকে দেশান্তরে যাতে আমি পৌঁছে দিতে পারি আমার মাধ্যমে, সেটাই হবে আমার একমাত্র পাওয়া। লালন সাঁজি যে কী সেটা সম্বন্ধে আমাদেরকে প্রথমে জানতে হবে, বুঝতে হবে, এবং লালন সাঁইজিকে তুলে ধরবো আমি। লালন সাঁইজি মাজারের অনন্ত দূরে অবস্থিত কালী নদীতে সাঁইজির আবির্ভাব। লালন সাঁইজি ওহাদানিয়া তরিকা পালন করতেন। এই ওহাদানিয়া তরিকা মধ্যপ্রাচ্যের কতিপয় মনীষী সাধকগণ যেমন মনসুর হাল্লাজ, শামস তাবরেজ, মৌলানা জালালউদ্দিন রুমি সঠিক ব্যাখ্যা দিয়ে যেতে পারেন নাই। সপ্তদশ শতাব্দীতে লালন সাঁইজি তার তরিকার সঠিক ব্যাখ্যা দান করেন। এবার জাতীয় পর্যায়ে তার অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান শুরুর ব্যাপারে সাঁইজিকে শ্রদ্ধা জানাবার উদ্দেশ্যে বহু দেশান্তরে সাধুগুরু ভক্ত এখানে জমায়েত হয়েছে। তারা একটু শ্রদ্ধা জানাবে সেই জন্যেই এখানে এসেছে। আচ্ছা, আমরা এই জগৎ সংসারে মহান সৃষ্টিকর্তা যখন আমাদের পৃথিবীতে আগমন ঘটায়, আমরা কিন্তু সবসময় সৃষ্টিকর্তার কে ওয়াদা দিয়ে এসেছিলাম যে আমরা এই মর্তে এসে বা দুনিয়ায় এসে শুধু তারই আরাধনা করব। কিন্তু আমরা কতটুকু তা করতে পারি? আমরা যদি নিজেরা নিজেদেরকে নিয়ে ভাবি তাহলে বুঝতে পারবো যে আমরা এই দুনিয়ায় এসেছি, আবার চলে যেতে হবে। তো আমরা কি নিয়ে যাচ্ছি আর কি রেখে যাচ্ছি? লালন সাহেব প্রত্যেকটা গানের মধ্যে যদি কেউ লালন শাহের গানের কথা অনুযায়ী জীবনযাপন করে, জীবন ধারণ করে, জীবন বোধটাকে বোঝার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় এই জীবন, এই ছোট্ট সংক্ষিপ্ত জীবন অনেক সুন্দরভাবে পরিচালনা করা যায়। তো এরকমই লালন শাহের আরেকটি বাণী করছি। আল্লাহ বলো
আমার নাম মোসাম্মদ মুনিরা খাতুন। লালনকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, লালনকে মানি, লালনের টানে আজকে এখানে ছুটে এসেছি। লালনকে শ্রদ্ধা করি, মনে প্রাণ অনেক বিশ্বাস করি। খুব ছোট থেকেই গান শিখেছি। আমার বয়স যখন প্রায় 9-10 এরকম হবে, তখন থেকে আমি এই গান শিখেছি, লালন গীতি গান। মানে 5-10 বছর থেকে আছি। না, আমি গান করি না, আমার মেয়ে দুটাই করে। এখন একটা পর্যায়ে যেহেতু সঙ্গীতের মধ্যে এখন আছি এটাই সামনে মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি গান প্রায় 15 বছর থেকে আমার শিক্ষা। খুব ভালো লাগে, আমাকে লালনই টেনে নিচ্ছে আমার মেয়েকে। Guru Brahma Guru Vishnu
ওই আমি কাঙ্গাল হব মেঙ্গে খাবো, কাঙ্গাল হব মেঙ্গে খাবো, রাজরাজ্যের আর কার্য নাই। আজামাই কুপনি দে গো ভারতী গোসাই। যে আমি এই বয়সে 90 থেকে 98 পর্যন্ত আমি 5 বার হজ করছি, 3 বার বড় হজ, 2 বার উমরা। তো আমি যদি সাইজির এখানে না আসতাম, লালনকে না চিনতাম, তাহলে আমি হজ সম্বন্ধে, কোরআন সম্বন্ধে বা মানুষ সম্বন্ধে বা সৃষ্টি সম্বন্ধে আমি কিছুই জানতাম না। একজন মানুষ আমাকে বকা দিলে আমি খুব রাগ হয়ে যেতাম প্রচণ্ড, কিন্তু এখন মনে হয় কি যে থাকবে, ও আমাকে এক কথা বলছে, বলুক না, কিন্তু আমি লালনে এসে এগুলো আমি শিখতে পারছি। আমি সাইজির বিভিন্ন কালাম শুনে সাইজির এই তার ধর্মটাকে বা তার এই পথটাকে আমি বেছে নিয়েছি এবং এই পথটাই আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক পথ বা এটাই সত্য পথ। বিষয় বাসনা জীবে আসক্তি সৃষ্টি করে। আপনার বাড়ি আছে, মেল আছে, ইন্ডাস্ট্রিজ আছে, একটা মায়া লোক আছে, আর 3টা হইলে ভাল লাগে। চিটাগাং গেছেন, আইতে পারেন না, হুন আরেকটা রয়ে গেছেন, মায়া লোকের দরকার। বিষয় বাসনা আসক্তি সৃষ্টি করে, আসক্তি থেকে মোহের উৎপত্তি। অর্থ অনর্থের মূল। কাঙ্গাল হবো মেঙ্গে খাবো, রাজরাজ্যের কার্য নাই। গুরুরে কইতাছে বক্তে, গোসাই তুমি আমার এই সংসার আমার আর ভালো লাগে না, আমি এই সংসার ত্যাগী হয়ে যাবো কা। আমার এগুলা বিষয় বাসনা আমার কাছে খুব বিরক্তকর মনে হইতাছে। আমি আর কই থেকে যাবো কই। এখন আমার চিন্তা ধারণা যাচ্ছে, তুমি আমাকে কিভাবে সঠিক রাস্তায় চলতে পারবো, সেই মরার রাস্তা আমাকে তুমি দান করো। আরে এক হাতে যদি বাজতো তালি, আচ্ছা এক হাতে তালি কখনো বাজে? এটা এক হাতে উঁচু করে তো আমরা সবাই এক হাতে উঁচু করি, বাজবে তালি বাজবে। আরে এক হাতে যদি বাজতো তবে একটু 2 হাতে তালি হয়ে যাক না সবাই। যে যদি শিষ্য হয় অকুরুর মনের ক্ষমতা, যে যদি শিষ্য হয় অকুরুর মনের ক্ষমতা। আরে এক হাতে যদি বাজতো তালি, ওরে এক হাতে যদি বাজতো তালি, তবে কেন 2 হাতে লাগাই? ও যে যদি শিষ্য হয় অকুরুর মনের ক্ষমতা, যে যদি শিষ্য হয় অকুরুর মনের ক্ষমতা।
একটু হাততালি শুনতে চাই। আমি তালির সাথে একটু গাইতে পারি? যে জন শিষ্য হয়, যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর। আরে এক হাতে যদি বাস্ত তালি, তালি কই? আরে এক হাতে যদি বাস্ত তালি, তবে কেন দু হাত লাগা? যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর নয়, যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর নয়। আরে এক হাতে যদি বাস্ত তালি, এক হাতে যদি বাস্ত তালি, তবে কেন দু হাত লাগা? ও যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর নয়, যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর নয়, যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর নয়, যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর। এটা তো আমাদের, আমরা যারা কুষ্টিয়াবাসী আছি, আমাদের এটা একটা বিরাট বড় পাওয়া যে সেই জন্মের পর থেকে বাবা, কাকা, দাদা সবার মুখেই সাইজির গান শুনে শুনে, এবং এই মেলার প্রতি একটা আমাদের যে একটা টান, যে প্রতি বছরে 2 বার একটা মেলা হয়, যারা গানের শিল্পী আছে তাদের তো একটা আলাদা আনন্দ আছে। এর পাশাপাশি আমাদের মনে হয় যে শুধু কুষ্টিয়া না, সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও যারা লালন সাইজির ভক্ত আছেন, সেই ভক্তকুল সবাই আজকে একত্রে মিলন মেলার মতো একটা আনন্দ হচ্ছে। বঞ্চা করি দেখব তরে, বঞ্চা করি দেখব তরে, কেমনে শেখা যায় রে আমি, কেমনে শেখা যায় রে আমি, একদিনও না দেখিলাম তারে। বাড়ি কাছে আর শ্রীনগর, সেথা পরে সে বসত করে, এখন পরে সে বসত করে, আমি একদিনও না দেখি
শিরো কথা উত্তরে যদি আমায় ছুতো জমজাত না সকল যেত দূরে পড়শি যদি আমায় ছুতো